নদীর উপরে গিয়ে সূর্য দেখতে চাই। তুমি আমাকে নদীর উপরে যাওয়ার অনুমতি দাও মা। না না, নদীর উপরে যাওয়া যাবে না। একে তো তার উপর এখন বর্ষাকাল চলছে, নদীতে অনেক স্রোত, আর তুই অনেক ছোট, নদীর স্রোতে তুই নিজেকে আটকাতে পারবি না। মা, আমার অনেক দিনের শখ, আমি পানির উপর থেকে নিজের চোখে সূর্য দেখবো। তুমি আমাকে অনুমতি দাও মা। মারে, বোঝার চেষ্টা কর, নদীর উপর আমাদের জন্য নিরাপদ না। বর্ষাকাল শেষ হলে নদীর স্রোত কমলে আমি তোকে নিয়ে ঘুরতে যাব। তবু এখন জেদ করিস না রে মা। আমার কিচ্ছু হবে না মা, আমি আজ যাবই যাবো। তুমি আমাকে আগের মতো ভালোই বাসো না, তাই তো অনুমতি দিচ্ছ না। বেশ, দিলাম অনুমতি। তবে শোন, আকাশে বৃষ্টির আভাস পেলে আর স্রোতের চাপ বেশি হলে দেরি না করে তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু। আমি তোর অপেক্ষায় থাকবো রে মা। ঠিক আছে মা, আমি চললাম। লাল মাছ তার মায়ের কাছে বিদায় নিয়ে নদীর পাড়ে আসার উদ্দেশ্যে চলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই লাল মাছ নদীর পাড়ে চলে আসে। আরে বাহ, কি সুন্দর নদীর পাড়ের সৌন্দর্য! আহা, একদম চোখটা জুড়িয়ে গেল। আর সূর্যটাও কি সুন্দর রোদ দিচ্ছে। আজ আমি মনের সুখে এখানে ঘুরবো আর আনন্দ উপভোগ করবো। লাল মাছ মনের আনন্দে এদিক থেকে ওদিক ঘুরে বেড়াতে থাকে। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ করেই আকাশের সূর্য কালো মেঘে থেকে যায়, আর সাথে সাথেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করে। সেই সাথে নদীর স্রোত ভীষণ বেড়ে যায়। আয় হায়, বৃষ্টি শুরু হয়ে গেল। মা তো বলেছিল বৃষ্টির আগে ফিরে যেতে। এখন আমি কি করব? স্রোতের কারণে তো সামনে একটুও এগোতে পারছি না। লাল মাছ যখন এসব বলছিল, ঠিক তখন বিশাল বড় একটা ঢেউ আসে। আর ঢেউয়ের ধাক্কায় লাল মাছ ছিটকে গিয়ে পাশে থাকা একটা ধানের খেতে পড়ে। আমি কোথায় এলাম? এখানে তো কোম্পানি আর জঙ্গল কেন? তবে কি আমি ঢেউয়ের কারণে নদী থেকে অন্য কোথাও এসেছি? হায় হায়, আমি তো কোনো রাস্তাই দেখছি না। এবার আমি ফিরে যাব কি করে? মা, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আটকে পড়ে গেছি মা। লাল মাছ কান্না করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি কমে যায়। এদিকে টোনা, আজ ঘরে কোনো খাবার নেই। ঘরে কোনো খাবার নেই? তুমি আমাকে আগে বলনি কেন? আগে বললে তো আমি খাবার নিয়ে আসতাম। কিভাবে খাবার নিয়ে আসবি টোনা? কেউ না জানুক, আমি তো জানি তোমার হাতে কোনো টাকা নেই। টনি, আমার জন্য তোমাকে এই অবস্থায় না খেয়ে থাকতে হচ্ছে। আমি তোমার ব্যর্থ স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কালু দাদার কাছে কাজের টাকা পাই। আজ কাজের টাকা দিলে তোমার জন্য অনেক অনেক খাবার নিয়ে আসবো। তুমি শুধু আজকের দিনটা কষ্ট করো টনি। টোনা, অস্থির হও না, আমি মিনু মাসির কাছ থেকে কিছু খাবার চেয়ে খাবো। বেশ, আমার কাজে যাওয়ার সময় হয়েছে, আমি চললাম। তুমি সাবধানে থেকো বউ। আচ্ছা ঠিক আছে টোনা। এই যে রায় বাহাদুরের নাতি, তোর আসতে এত দেরি হলো কেন? হ্যাঁ, আজ তুই সন্ধ্যা না হওয়া পর্যন্ত কাজ করবি, এই বলে দিলাম। দাদা, তুমি যতক্ষণ বলবে ততক্ষণ কাজ করব। তার আগে তুমি আমার বাকি কাজের টাকাগুলো দিয়ে দাও। আজ বাকি কাজের টাকাগুলো না দিলে আমি কোনো কাজই করব না। মগের মুল্লুক, তাই না? টাকা তুই সময় হলেই পাবি। যা, আগে নদীর পাড়ের ক্ষেতের ধানগুলো কেটে নিয়ে আয়, তারপর ভেবে দেখছি তোকে টাকা দেয়া যায় কিনা। দাদা, দয়া করো, টাকার অভাবে আমার গর্ভবতী বউটা না খেয়ে আছে। আজ তুমি টাকা না দিলে যে সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, বললামই তো কাজ শেষে টাকা দিব। এবার যা কাজে, বকবক না করে কাজে যা। আচ্ছা ঠিক আছে দাদা। টোনা কালুর কথা মতো তার নদীর পাড়ের ধান খেতে চলে আসে আর ধান কাটতে থাকে। ঠিক তখনই টোনা আর্তনাদ শুনতে পায়। আমি মায়ের কাছে যাব, আমাকে কেউ সাহায্য করো। মা, নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। এ কি? এই ভরা ধান খেতে কে ভাবে সাহায্য চাচ্ছে? কে কে সাহায্য চাচ্ছে? আমার সামনে চলে এসো। এই তো আমি লাল মাছ, সাহায্য চাচ্ছি, আমাকে সাহায্য করো, দয়া করে আমাকে সাহায্য করো। ধান খেতে লাল মাছ? সেই লাল মাছ আবার কথা বলতে পারে? হায় হায়, এই লাল মাছ, তুমি কিভাবে কথা বলতে পারো? আর তোমাকে আমি কি সাহায্য করব? আমি কোনো সাধারণ মাছ নই, আমি হইলাম নদীর তলদেশে থাকা চাতুরানী মাছের ছানা। আমি নদীর তলদেশ থেকে ঘুরতে এসে এখানে আটকে পড়েছি। দয়া করে আমাকে নদীতে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে
কাছে যাব। বুঝতে পেরেছি লাল মাছ, কান্না করো না, আমি এক্ষুনি তোমাকে নদীতে ছেড়ে দিচ্ছি। এই বলে টোনা লাল মাছকে তুলে ধান ক্ষেত থেকে নদীতে ছেড়ে দেয়। আর ঠিক তখনই সেখানে রানী মাছ চলে আসে। আমার ছানা, তুই কোথায় ছিলি সোনা? আমি তোকে সেই কখন থেকে খুঁজছি। আমার অনেক চিন্তা হচ্ছিল রে মা। ওই পাখিটা তোর ক্ষতি করতে চাচ্ছে নাকি? না মা, আমি বৃষ্টি আর স্রোতের কারণে ওই পাশের ধান খেতে আটকা পড়েছিলাম। এই পাখি আঙ্কেলটা আমাকে উদ্ধার করে এখানে নিয়ে আসে। পাখি আঙ্কেলটা অনেক ভালো মা। তাই টোনা পাখি, তোমাকে অনেক ধন্যবাদ আমার ছানাকে সাহায্য করার জন্য। মা, শুধু ধন্যবাদ দিলে হবে না, তুমি পাখি আঙ্কেলকে পুরস্কার দিয়ে উপকৃত করো। হ্যাঁ, পুরস্কার তো অবশ্যই দিব। এই কাঠিটা জাদুই, আজ থেকে তুমি যাই চাইবে এই কাঠিটা তোমাকে তাই দিবে, একদম সোনার মোহর থেকে শুরু করে খাবার পর্যন্ত। এত দামি উপহার তুমি আমাকে দিলে রানী মাছ, তোমাকে অনেক ধন্যবাদ। এই উপহারের কথা আমি জীবনেও ভুলবো না। হয়েছে টোনা পাখি, আর প্রশংসা করতে হবে না, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এবার আমরা আসি। আর হ্যাঁ, কখনো কোনো দরকার হলে আমাদের স্মরণ করবে, কেমন? আচ্ছা ঠিক আছে রানী মাছ। রানী মাছ আর লাল মাছ টোনার কাছে বিদায় নিয়ে চলে যায়। এদিকে টোনাও জাদুই কাঠি নিয়ে বাড়িতে চলে আসে আর টুনিকে সব খুলে বলে। সব শুনে টুনি বেশ খুশি হয় আর বলে, যে তোমাকে এত সুন্দর উপহার দিয়েছে তাকে অনেক ধন্যবাদ। আজ থেকে তোমাকে আর অন্যের জমিতে কাজ করতে হবে না টোনা। শুধু কাজ নয় টুনি, আমাদেরকে আর না খেয়েও থাকতে হবে না। এই জাদুর কাঠি আমাদের সব অভাব দূর করবে। টোনা, আমাদের অভাব দূর হলে আমরা বনের গরিব পাখিদেরকেও সাহায্য করব, কেমন? আচ্ছা ঠিক আছে টুনি, তুমি যা বলবে তাই হবে। বড্ড ক্ষুধা লেগেছে টোনা, আর দেরি করো না, জাদুর কাঠির কাছে কিছু খাবার চাও, খেয়ে একটু পেটটা ঠান্ডা করি। হ্যাঁ হ্যাঁ গো, যাচ্ছি। জাদুর কাঠি, আমাদের কিছু খাবার দাও। টোনা এভাবে বলার সাথে সাথে জাদুই কাঠি সুস্বাদু খাবার প্রকট করে। টোনা টুনি বেশ তৃপ্তির সাথে সেই খাবার খেতে থাকে। অন্যদিকে, কি রে, কি দেখে আসলি? টোনা কি সব কাজ শেষ করেছে? কি আর বলবো দাদা, সব কাজ শেষ করা তো দূরের কথা, ও একটা ধানের গাছও কাটেনি। বলিস কি? তা এতক্ষণ ধরে তাহলে ওখানে কি করছে? ও তো ধান খেতে নেই দাদা, মনে হয় বাড়িতে আছে। বজ্জাত, কাজ না করে বাড়িতে গিয়েছে। এই চল তো ওর বাড়িতে গিয়ে শুনে আসি কেন আজ কাজ থেকে বাড়িতে গেছে। ঠিক আছে দাদা, চলো। এই টোনা, এই তুই কাজ না করে বাড়িতে কি করছিস শুনি? এখনো সময় আছে, কাজে গিয়ে লেগে পড়, নয়তো তোকে আর টাকা দিব না। আমাকে আর কাজ করতে হবে না, আর তোমার টাকা আমার লাগবে না। আমি জাদুর কাঠি পেয়েছি, তা দিয়েই আমার সংসার চলবে। কি বললি? তুই জাদুর কাঠি পেয়েছিস? কোথায়, কিভাবে? খুলে বল তো দেখি, সব শুনবো আমি। হ্যাঁ বলছি, শোনো। টোনা সরল মনে কালুকে সব ঘটনা খুলে বলে। সব শুনে কালু ভীষণ লোভে পড়ে যায়। তুই আমার জমিতে একটা লাল মাছ পেয়েছিস, আর সেই লাল মাছকে সাহায্য করার কারণে জাদুই কাঠি পেয়েছিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা, তাই। ওই জাদুই কাঠির আসল মালিক তুই না, বরং আমি। তাই বেশি দেরি না করে ওই জাদুই কাঠি আমার হাতে তুলে দে, নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওই জাদুর কাঠি আমার, ওটা আমি কখনো তোমাকে দিব না। তুই দিবি না? তোর ঘাড় দিবে। এই কবুতর, ওর ঘর থেকে জাদুই কাঠি খুঁজে এনে আমার হাতে দে। ঠিক আছে দাদা। না, তুমি এমনটা করতে পারো না। যাবে না আবার ঘরে। দাঁড়াও, দাঁড়াও বলছি। কবুতর টোনার কোনো কথা না শুনে ঘরে প্রবেশ করে আর জাদুই কাঠি খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর জাদুই কাঠি পেয়ে যায় আর জাদুই কাঠি এনে কালুর হাতে তুলে দেয়। এই জাদুই কাঠি এখন থেকে আমার। বজ্জাত লোভী, ওই জাদুর কাঠি দিয়েই তুই কিছুই করতে পারবি না, কারণ জাদুর কাঠি আমার কথা ছাড়া আর কারো কথাই শোনে না। দাঁড়া, তোর লোভের শাস্তি আমি এক্ষুনি দিচ্ছি। জাদুর কাঠি, শাস্তি দাও তুই লোভীকে, আর তুমি এক্ষুনি আমার হাতে চলে এসো। ওরে মারে, এই কাঠি তোর হেব্বি সাংঘাতিক। কবুতর রে কবুতর, বাঁচতে চাইলে পালা। কবুতর পালিয়ে যায়। ওরে বাবারে, আমার
আমার ভুল হয়েছে রে টোনা। টোনা আমাকে ক্ষমা করে দে, আমি আর লোভ করব না। ওরে বাবা রে বাবা, সর্বনাশ রে কালু, তুই পালা। কালুও পালিয়ে যায়। এদিকে টোনা আর টুনি বেশ সুখে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। হয়েছে আর না, আর আমি ওই টুনিদের কোনো সুযোগ দিব না। এই টোনা টুনি, ঘর থেকে বের হ, বের হ বলছি। কি হয়েছে ইগল দাদা, তুমি হঠাৎ এখানে? আর তুমি এত রেগে আছো কেন? রাখবো না তো কি করব? হ্যাঁ, আজ 2 মাস হয়ে গেল, তোদের ভাড়া দেওয়ার কোনো নামই নেই। ইগল দাদা, এই মাসটা শুধু সময় দাও না গো, আমি সামনের মাসেই তোমাকে সব টাকা বুঝিয়ে দিয়ে আসবো। না না, আমি তোদের কোনো সময় দিতে পারবো না, তোরা আজকেই আমার বাড়ি ছেড়ে চলে যা। এভাবে বলছো কেন ইগল দাদা? আমরা কোথায় গিয়ে থাকবো, কোথায় যাব? দয়া করে আমাদের একটু সময় দাও। বললাম তো, আর কোনো সুযোগ সময় আমি তোদের দিতে পারবো না। কথা না বাড়িয়ে চুপচাপ আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এরপর টোনাটুনি আর কোনো উপায় না পেয়ে চুপচাপ ইগলের বাড়ি ছেড়ে চলে যায়। আর সেখান থেকে তারা নদীর ধারে গেলে সেখানে অনেক সাদা পাথর পড়ে থাকতে দেখে। টোনা, দেখো কত সাদা পাথর, আর কি সুন্দর দেখতে। আর সাদা পাথর কোথায় থাকবো, কি করব কিছুই বুঝতে পারছি না। ইগল দাদা এভাবে বের না করে দিলেও পারতো। এখন যে খুব চিন্তা হচ্ছে আমার। চিন্তা তো আমারও হচ্ছে টোনা। এই শোনো টোনা, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। চলো না, আমরা এই সাদা পাথর দিয়ে সুন্দর একটা সাদা বাড়ি বানাই। কিন্তু সাদা পাথরগুলো দিয়ে বাড়ি বানাতে যে অনেক সময় লাগবে, আর কষ্টও অনেক হবে। আরে ওটা কোনো ব্যাপার না, কিন্তু একবার যদি আমরা এই বাড়িটা বানাই তাহলে ভাবো বাড়িটা দেখতে কত সুন্দর হবে। কথাটা তুমি মন্দ বলনি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে কাজে লেগে পড়ি। এরপর টোনাটুনি মিলে একটি ঠেলা গাড়িতে করে অল্প অল্প করে পাথর নিয়ে বনে যেতে থাকে। আর কিছু দূর পথ যেতেই তাদের ময়ূর ময়ূরীর সাথে দেখা হয়ে যায়। টোনা, এই সাদা পাথরগুলো নিয়ে কোথায় যাচ্ছিস, আর কি করবি এগুলো দিয়ে? হ্যাঁ, আমাদের থাকার জন্য একটা বাড়ি বানাবো গো ময়ূর দাদা, তাই এই সাদা পাথরগুলো দুজনে মিলে জমাচ্ছি। কি সাদা পাথর দিয়ে বাড়ি? এ আবার কেমন বাড়ি হবে গো? এই টুনি, তোরা কিভাবে বাড়ি বানাবি? তা বানালেই দেখতে পারবি। এখন আমরা গেলাম, সময় নষ্ট করা যাবে না। তুমি আমাদের বাড়ি দেখতে এসো কেমন? আর এভাবে বেশ কিছুদিন কেটে গেলে টোনাটুনির সাদা বাড়ি অর্ধেক সম্পূর্ণ হয়ে যায়। আর যে কেউ সেই পথ দিয়ে যেতে ধরলে সেই অর্ধেক সাদা বাড়ি দেখে অবাক হয়ে যায়। ইগল দাদা, ও ইগল দাদা, তুমি যে টুনিদের তাড়িয়ে দিয়ে আমাদের বাড়ি ভাড়া দিলে, ওরা তো দেখলাম এখন বাড়ি বানাচ্ছে। কদিন আগেই তোমাকে ভাড়ার টাকা দিতে পারলো না। আর রাস্তারা কি বলছিস? কি টুনিরা বাড়ি বানাচ্ছে? এত টাকা ওরা পেলো কোথায়? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ, আমি একদম ঠিক বলছি ইগল দাদা। ওরা ওই নদীর ধারে সাদা পাথর এনে বাড়ি বানাচ্ছে। আর সেই বাড়ি বনের সবাই দেখে অবাক হচ্ছে, কারণ সেই বাড়ি দেখতে একদম সাদা। এমন বাড়ি এই বনে আর কারোর নেই ইগল দাদা। কিছু একটা করতে হবে, নইলে ওদের বাড়ির কারণে আমার মূল্য কমে যাবে। আমারও তো এই বনে বড় বড় বাড়ি আছে, কই কখনো তো কেউ দেখতে আসেনি। আর 2 দিন যেতে দে, তারপর দেখ ওদের বাড়ি বানানো একেবারে ঘুচিয়ে দিব। তুই যা এখন এখান থেকে। বাড়ি তো হলো, এখন শুধু সিঁড়িটা দেয়া বাকি। চলো টোনা, নদীর ধারে কি আর কিছু সাদা পাথর এনে সিঁড়িটাও দিয়ে ফেলি, তাহলে আমাদের এই সাদা বাড়ি পরিপূর্ণ হবে। তুমি ঠিক বলেছো টুনি, চলো সিঁড়িটা দেয়া হলে আমরা এই বাড়িতে থাকতে পারবো। এ কথা বলে তারা কিছু পাথর আনার জন্য নদীর ধারে চলে যায়। আর তার কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে ইগল ও ইগলি। বাহ বাবা বাহ, এত সুন্দর সাদা বাড়ি! এ তো দেখছি পুরো বাড়িটাই সাদা পাথর দিয়ে বানানো। কালু তো ঠিক বলেছিল, এমন বাড়ি দেখলে কি কেউ চোখ ফেরাতে পারে? চুপ করো তো, আর যেই কাজের জন্য এসেছি সেটা করো। তাড়াতাড়ি এই পাথরের বাড়িটা ভাঙার চেষ্টা করো, নইলে আবার কখন যে টোনাটুনি চলে আসে। এ কথা বলেই তারা বাড়িটা ভাঙতে গেলে বাড়ির ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আর তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপরেই টোনাটুনি সেখানে চলে আসে। কেউ আছো?
আমাকে মুক্ত করো, আমাকে বের করো এই সাদা পাথরের দেয়াল থেকে। আমি যে এখানে এক মুহূর্ত থাকতে পারছি না। কে কে কথা বললো? সামনে এসো। কে কথা বললো এই মাত্র? টোনা, এখানে যে আমরা দুজন ছাড়া আর কেউ নেই, তাহলে কে কথা বললো? আমার তো খুব ভয় করছে এখন। আমাকে ভয় পেও না, আসলে আমি এক পরী। তোমাদের এই সাদা পাথরের দেয়ালে আমি বন্দি। আমাকে বের করো এখান থেকে। তোমাকে বের করতে হলে যে আমাদের এই শখের বাড়িটা ভাঙতে হবে। আর কিছুক্ষণ আগেই তো দেয়ালটা ভালো ছিল, তাহলে তুমি এখানে বন্দি হলে কি করে? না না, বাড়ি ভাঙতে হবে না, আমি তোমাদের উপায় বলে দিব। আর তোমরা যখন নদীর ধারে গিয়েছিলে তখন এই তো পেয়েছি একটা মনের মতো জিনিস। ওরে পড়ে রে, আমি তোকে এখন এই সাদা পাথরের দেয়ালে বন্দি করে রাখবো। তুই আর মুক্ত হতে পারবি না। আর ততক্ষণে আমি আমার সব মনোবাসনা পূরণ করে ফেলবো। তারপরে এগুলি এসেছিল, কিন্তু আমার কণ্ঠ শুনতে পেয়ে পালিয়ে যায়। ও, তাহলে এই ব্যাপার। এখন বলো তো, আমরা তোমাকে কিভাবে মুক্ত করতে পারবো? তোমাকে মুক্ত না করলে যে আমরা এই বাড়িতেও থাকতে পারবো না। শোনো তবে, ওই রাক্ষসী আমার জাদুই কাঠিটা ঝুমঝুম গুহায় লুকিয়ে রেখেছে। তোমাদের শুধু ওই জাদুই কাঠিটা আনতে হবে। কিন্তু এই ঝুমঝুম গুহাটা আবার কোথায়? আমরা কিভাবে যাব ওখানে? সে পথ তুমি বলে দাও। ওই ঝুমঝুম গুহাটা অবস্থিত পরিদের নিষিদ্ধ অরণ্যের সীমানায়, কিন্তু তোমরা সেখানে খুব সহজেই যেতে পারবে। কিন্তু হ্যাঁ, তোমাদের দুটো বাধা পেরোতে হবে। কি বাধা? তাও আবার দুটো? হ্যাঁ, দুটো বাধা। বাধা দুটোর মধ্যে প্রথমে ঝিলিক ধুলোর চাকুতি পার হতে হবে, আর তারপর মায়ালতার দরজা পার হলেই তোমরা পৌঁছে যাবে ঝুমঝুম গুহায়। আচ্ছা ঠিক আছে পরি, তুমি চিন্তা করো না, আমরা এক্ষুনি তোমার জাদুর কাঠি আনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এরপর তারা সেখান থেকে চলে যায়। আর কিছু দূর পথ যেতেই তারা চলে যায় সেই ঝিলিক ধুলোর চাকুতির সামনে। টোনা, আমার তো মনে হচ্ছে এটাই সেই ঝিলিক ধুলোর চাকুতি। এখন আমরা সামনে কিভাবে যাব? সামনে যে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ধুলোই ধুলো। সেটাই তো ভাবছি। আচ্ছা শোনো টুনি, চোখ বন্ধ করে এই ঝিলিক ধুলোর চাকুতির মধ্যে দিয়ে যেতে হবে। ভুলেও এর মধ্যে থাকা অবস্থায় চোখ খুলবে না। এরপর তারা দুজনেই চোখ বন্ধ করে নিমিষেই সেই ঝিলিক ধুলোর চাকুতি পার করে ফেলে। আর তারপরেই তারা পৌঁছে যায় মায়ালতার সেই দরজার সামনে। আরে, এই মায়ালতার দরজা যে একা একাই খুলে গেল। তাই তো, চলো তো টোনা ভিতরে গিয়ে দেখি, হয়তো এটাই সেই ঝুমঝুম গুহার দরজা। ওই দেখো টোনা, ওই যে পরীর জাদুর কাঠি। চলো তাড়াতাড়ি ওই কাঠি নিয়ে বাড়ি ফিরে যাই। ঠিক বলেছো টুনি, এমনি অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। এই জায়গাটা বেশি সুবিধার মনে হচ্ছে না। কে রে তোরা? এত সাহস! তোরা এই ঝুমঝুম গুহায় এসেছিস, তাও আবার পরীর জাদু কাঠি নিতে? দাঁড়া, তোদের আমি এক্ষুনি গিলে খাবো। টুনি, এখন আমরা কি করব? টোনা, তাড়াতাড়ি ওই জাদুর কাঠি রাক্ষসীর দিকে ধরো। ওটা তো পরীর, হয়তো ওটা আমাদের রক্ষা করবে। তাড়াতাড়ি করো। এই, না না, আমি এই সাধারণ বাঘের হাতে শেষ হতে পারি না। আর তারপর টোনা সেই কাঠি নিয়ে সোজা বনে চলে আসে। তোমরা এসেছো? তোমরা আমার জাদুই কাঠি আনতে পেরেছো? হ্যাঁ পরি, আমরা আনতে পেরেছি। তাহলে আমাকে তাড়াতাড়ি মুক্ত করো, আর দেরি করো না। তোমাদের অনেক ধন্যবাদ টোনা টুনি, তোমাদের জন্য আমি মুক্ত হতে পারলাম। তোমরা না থাকলে হয়তো আমাকে সব সময় এই বাড়ির দেয়ালে বন্দি হয়ে থাকতে হতো। এটা তো আমাদের কর্তব্য ছিল, আর আমরা তোমার এই কাঠিটা দিয়ে ওই রাক্ষসীকে শেষ করে দিয়েছি, কারণ ও আমাদের মেরে ফেলতে এসেছিল। ঠিক কাজ করেছো তোমরা। তোমরা যদি না মারতে, তাহলে আমি এখান থেকে গিয়ে ওকে মারতাম। ও অনেক জ্বালিয়েছে আমাকে। আর তোমাদের উপহার হিসেবে তোমাদের সাদা বাড়িতে আমার জাদুর স্পর্শ দিলাম। এতে করে তোমাদের বাড়ির রং কখনো নষ্ট হবে না, এটা সব সময় সাদাই থাকবে। আর হ্যাঁ, এই বাড়িটি কখনো ভাঙবে না।
এখন আমার বিদায় নেওয়ার সময় এসেছে। আচ্ছা ঠিক আছে পরি, আর তোমাকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, দেখলে তো, কেউ সাহায্য চাইলে অবশ্যই তার সাহায্য করা উচিত, এতে করে নিজেরই মঙ্গল হয়।